ধর্মের নামে আজ হানাহানি, হিংসা, হাজার হাজার নারী লাঞ্ছিতা, মৌলবাদী পুরুষের লম্বা মিছিল, চারিদিকে প্রতিহিংসার আগুন। এটা কোন ধর্ম? ধর্ম যদি সমাজ কল্যাণ হয়, ধর্ম যদি বিশ্ব শান্তির প্রতীক হয়, ধর্ম যদি বর্ণ শ্রেণী গোষ্ঠী শূন্য হয়, এটা কোন ধর্ম? তাই বলি, ধর্ম আজ ফিরে আসুক ধর্ম নিরপেক্ষ মহানগরে। নমস্কার, প্রতিবারের মতন এনটেকের ভিডিওতে নিয়ে চলে এসেছি একজন এমন গেস্টকে যে যার থেকে কিছু পাওয়ার তো নিশ্চয়ই আছে, মানে সমাজেরও অনেক কিছু পাওয়ার আছে, যার থেকে সমাজ অলরেডি অনেক কিছু পেয়েছে। আর সেটা কীরকমভাবে বা কী জানার জন্যে আমাদের ভিডিওতে থাকুন, দেখতে পাবেন। আর প্রথমেই আমি ওনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই বা বলে দিই ওনাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে। জোহার, আমি কলেন্দ্রনাথ মান্ডি, পুরুলিয়ার বান্দন ব্লকের অন্তর্গত শিরশিগড়া গ্রামে নিবাসী। আমি প্রথমে 3 ভাইয়ের মধ্যে প্রথম। এই স্বাভাবিক কারণে মা বাবা বড় ছেলেকে বেশি ভালোবাসতেন, আমিও সেই ভালোবাসা পেয়েছিলাম। চাষিবাসী ঘরের ছেলে, তবে সচ্ছল পরিবারের। আমাকে বাইরে কোথাও কাজ করতে যেতে হতো না। তবে সে সময় আমার ওই লাঙ্গল চালাবার খুব ইচ্ছা ছিল, মানে লাঙ্গল নিয়ে আমি চাষ করেছি খেতে, মানে বরাবরই মাটির কাছের মাটির কাছাকাছি। এবং সেটা কিন্তু পেশা বলবো না আর নেশাও বলবো না, ওটা আমার একটু ভালো লাগার কারণে। তো এইভাবে ওটা করতে গিয়েই আমাকে প্রাথমিক স্কুল পাস করার পর 14-15 কিলোমিটার দূরে একটা বড়বাজার স্কুলে ভর্তি করে দেওয়া হয় এবং সেখানে ছাত্রাবাস থেকে আমি পড়াশোনা করেছি এইচএস পর্যন্ত। তারপরে কলেজে যথারীতি বিষ্ণুপুর রামানন্দ কলেজে আমাকে ভর্তি করানো হয় এবং সেখান থেকে আমি বিএসসি পাস করি। তো এটা তো আপনি আপনার মানে প্রাথমিক খুবই শর্টে বললেন, এটার তো একটা মানে লং স্টোরি আছে, একটা জার্নি আছে, তার ভেতরে অনেক রকমের উতরাও চড়াই তো থাকেই। তো সেইগুলো যদি একটু বলেন, কারণ এই ধাক্কাতেই অনেকে পিছিয়ে যায়, কোন দিকে যাব নির্ধারণ করতে পেরে বা পারছি না ভেবে পিছিয়ে যায়। তো সেটা যদি বলেন তো। জীবনে চড়াই উতরাই থাকেই এবং সেই চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমাদের, বিশেষ করে আপনারা জানেন আমি আদিবাসী সমাজে বিলংস করি, সাঁওতাল সম্প্রদায়ের। এবং সে সময় আমাদের অনেক অন্ধবিশ্বাস ছিল, কুসংস্কার ছিল। আমার ছোটবেলা থেকে সেগুলো কিভাবে দূর করা যায় এটা মনে মনে আমি চিন্তা ভাবনা করতাম। এবং তখনকার দিনের আমাদের বিখ্যাত কবি সারদা প্রসাদ কিস্কু, তার সান্নিধ্যে এসে সেই কুসংস্কারগুলোকে দূর করার জন্য লেখনের মাধ্যমে আমি চেষ্টাও করেছি। আমার বই আছে, আরসি নামক একটা গল্পের বই, এবং আরও অনেক আছে। এতে আমি লেখালেখির সুবাদে আমাদের মারাংদেই অর্থাৎ মহাস্তা দেবী, আমরা উনাকে মারাংদেই বলতাম। হ্যাঁ, মহাশ্রী দেবীর সাথে আপনার একটা বড় স্প্যান আছে কাজের সূত্রে। তো সেটাও 1983-84 সালে ডাইনি বিরোধী আন্দোলন হয় আমাদের দক্ষিণ পুরুলিয়ার, মেনলি দক্ষিণ পুরুলিয়ায়। এই ডাইনি বিরোধী আন্দোলনের আগে যদি আপনি এই ডাইনি যে ব্যাপারটা, যেটা আপনি কুসংস্কারের কথা বলেছেন, যেটা নিয়ে আপনার অনেক বইতেও দেখা যাচ্ছে, আপনার লেখা প্রকাশিত হয়েছে, আপনার নিজের বইও আছে, অন্য সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে রয়েছে। তো সেখানে আগের ওই ডাইনি ব্যাপারটা যদি একটু মানুষকে বলতেন তাহলে হয়তো বুঝতে সুবিধে হতো। দেখুন, ডাইনি বলে কিছু নেই। আমি যেটা জেনেছি, মানে বিভিন্ন প্রকার নাড়াচাড়া করে দেখেছি, ডাইনি বলে কিছু নেই। ওটা একটা অন্ধবিশ্বাস। মানে ডাইনিটা এইরকমভাবে ধরা হয়, কোনো একটা বাড়িতে কারো অসুখ হলো, সেই অসুখটা সারতেই চাইছে না, আসলে তাকে, সে পেশেন্টটাকে ডাক্তারের বাড়িও নিয়ে যাওয়া হচ্ছে না, ওই যে একে ভূতে ধরেছে এবং ভূতে ধরেছে বলে তখন তো গ্রামের মানুষ কি করে, কিংবা তার পরিবারের মানুষ তাকে কোনো একটা ওঝা বা জানগুরুর কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করায় এবং সেই জানগুরু সব সময় তলে তলে থাকে, সব খবর নিয়ে নেয়। তখন ও মিথ্যা একটা তেল মাখিয়ে, হাতে তেল মাখিয়ে, তেল পাতায়, যেটা বলে আমরা শাল পাতায় তেল দিয়ে ওখানে বের করেন, মন্ত্রতন্ত্র পাঠ করেন
জয় মা কালী, জয় মা কালী, একটা বিভিন্ন রকম মন্ত্র উচ্চারণ করেন তাকে। তখন বলে দিল এই লোকটা ডাইনি, তোমার পাশেই ডাইনি আছে, কিংবা এই গ্রামের মানুষের অমুক পূর্ব দিকে, দক্ষিণ দিকে, চতুর্দিকে, এগুলো দেখুন, দেখবেন ওখানে আপনার পাশে ডাইনি আছে। এটা কি এক প্রকার শক্তিশালীদের অত্যাচার বলা যেতে পারে? একদম, ওইটা তো দুর্বলের প্রতি সবলের অত্যাচার। কারণ ডাইনি কাদের করা হয়, বেশিরভাগ দেখবেন বিধবা মহিলাদের, যাদের কেউ নেই বাড়িতে, এবং যাদের কিছু আমাদের তো চাকরি বাকরি ছিল না, কিছু চাষবাস করে কিংবা গরু ছাগল বিক্রি করে টাকা পয়সা জোগাড় করেছে, সেইটা কিভাবে হাতিয়ে নেওয়া যায়, এটাই মূল উদ্দেশ্য ছিল। তো এবার আপনার আপনার উত্তরটাতেই ফিরে আসি, এটা আপনি বলছিলেন, তো এটার ইয়ে নিয়ে আপনার যে আন্দোলন, সেটা যেটা বলছিলেন যদি বলেন। তো এই 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 যে ওই ডায়েরি বিষয়টা নিয়ে আরো কিছু কথা আছে। কথা বলতে কোনো একটা পরিবারের যেটা বলছিলাম ওটা হলো, ওটা হওয়ার পরে যদি সত্যিই ডাইনি হয়, তর্কের খাতিরে যদি আমি মেনেও নিই, তো সেই যে ডাইনি হয়েছে সে যদি অ্যাপিল করে অন্য ওঝা বা জানগুরুর কাছে, ধর্মগুরুর কাছে, সে কিন্তু বাদ পড়ে যায়, ছেটে যায়। অন্য একজন কাউকে আবার ওখানে বলে দেওয়া হলো যে অমুক লোকটা ডাইনি, ও নয় অমুক লোকটা ডাইনি। তো এটা তো কোর্টে অ্যাপিল করার মতো একটা হচ্ছে না। তো যদি সত্যি যদি সে ডাইনি হতো তাহলে তো ওই হতো, কিন্তু সেটা হয়নি বা হচ্ছে না, এইখানেই আমাদের আপত্তি ছিল। মানে এটা একটা ব্রেন ওয়াশ। হ্যাঁ, ব্রেন ওয়াশ তো অবশ্যই ব্রেন ওয়াশ। তো আপনি তো জীবনের একটা বৃহত্তর অংশ আপনার এই কাজ, আর তার মাধ্যমে অনেক অনেক ব্যক্তিত্বের সাথে পরিচয় আপনার আছে। তার ভেতরে মহাশ্বেতা দেবীও একজন মূল বলা যেতে পারে। তো ওই সম্পর্কে যদি একটুখানি বিস্তারিত বলেন। দেখুন, মহাশ্বেতা দেবী পুরুলিয়ায় প্রায় আসতেন। রাজনগর বলে একটা খেড়িয়া আশ্রম ছিল, উনি ওটা চালাতেন। তো 1983 সাল নাগাদ মহাশ্বেতা দেবী একবার খাতড়ায় গিয়েছিলেন, এবং সেই খাতড়ায় গিয়ে আমাদের বিখ্যাত কবি, আমরা মহাকবি বলি, সাধুরামচাঁদ মুর্মু শিলদাতে বাড়ি, তার জন্ম জয়ন্তীতে উনি গেছিলেন, এবং আমরা সেখানে মহাশ্বেতা দেবীর সাথে আমাদের পরিচয় হয়। ঠিক তার পরবর্তীকালে 1983-র শেষ লগ্নে এবং 84-র প্রথম দিকে আমাদের পুরুলিয়া জেলার, দক্ষিণ পুরুলিয়া জেলায় বিশেষ করে ডাইনি বিরোধী আন্দোলন শুরু হয়। তো ডাইনি বলে কিছু নেই, আমরা এটা প্রচার করি, কিন্তু যারা আমাদের মাতব্বররা আছে, সমাজের মাতব্বররা, তারা কিন্তু এটা নিয়ে খুব বাড়াবাড়ি করে। আমরা যারা লেখক গোষ্ঠী ছিলাম, আমরা ইতিপূর্বে আমরা কিন্তু একটা লেখক সংঘ তৈরি করেছিলাম। ওই লেখক সংঘ থেকে এগুলো প্রতিবাদ করতাম। সেই সময় মহাশ্বেতা দেবীকে আমরা চিঠি দিলাম যে আমাদের উপর অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। উনি সঙ্গে সঙ্গে ছুটে এলেন আমাদের এলাকাতে, এবং দীর্ঘদিন এখানে ছিলেন। পায়ে হেঁটে কিন্তু আমরা ঘুরে বেড়াতাম তখন। মহাশ্বেতা দেবীকে সাইকেলে করে পিছনে চাপালাম আর আমরা চললাম কোথায়, বান্দোয়ান থেকে জামতড়িয়া, ওখান থেকে কমসে কম আপনার 10 থেকে 15 কিলোমিটার দূরে। মহাশ্বেতা দেবী এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যিনি আমাদের সর্বদা আমাদের পাশে থাকতেন। তখন থেকে মহাশ্বেতা দেবীর সাথে আমাদের পরিচয়, এবং মারাংদেই নামে আমরা তাকে অভিহিত করতাম। শুধু তাই নয়, এই টেলিভিশনে কিংবা বিভিন্ন চ্যানেলে কোনো প্রোগ্রাম হলেই উনি কিন্তু আমাকে ডাকতেন, কলেন্দ্র তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে এসো। মানে আমার স্ত্রীও বিএড একটা স্কুলে চাকরি করতেন, এবং স্ত্রী বিষয়ক কিছু প্রোগ্রাম টিভিতে প্রায় হতো এবং তাকে ডাকা হতো। এমনকি সাহিত্য একাডেমিতে মহাশ্বেতা দেবীর জন্য আমার স্ত্রীকে ইস্টার্ন জার্নাল ওমেন রাইটার্স মিট, যেটা গ্যাংটকে হয়েছিল, সেখানে আমিও গেছিলাম আমার স্ত্রীর সাথে। তখন আবার পরিচয়টা ঘনিষ্ঠ হয়। এইভাবে মহাশ্বেতা দেবীর সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের দেখা হয়েছে, এবং আমাদের আন্দোলনে উনি সহযোগিতা করেছেন। কাজে উনার এই ইয়েটা আমরা কিছুতেই, বিশেষ করে আমি ভুলতে পারবো না। এমন একটা বিষয়, কি বলবো, খুব খারাপ লাগছে এখন বলতে, উনাকেও মেরে দেওয়ার চক্রান্ত অনেকেই করেছিলেন। মানে কোথার থেকে লোক কলকাতার থেকে আসছে, এবং এই অনলিয়াগুলো অর্থাৎ লেখকগুলো এদেরকে নিয়ে এনে এখানে আমাদের আদিবাসী সমাজের বিরুদ্ধে
এখানে লেখালেখি করাচ্ছে। এই ছিল আর কি মাস্টারদের ওইখানে, কি আর বলবো, ওটা নিয়ে অনেক গল্প। ওনাকে নিয়েই যে আপনারা একটা মানে আপনাদের একটা স্পেশাল নাম ওনাকে দিয়েছিলেন, সেই নামটার যদি অর্থটা বা সেই নামটা দেওয়ার পেছনে কারণটা না, যদি কারণ কিছু নয়, আমরা মারাং দেই বলতাম। মারাং দেই মিনস বড় দিদি, বড় দিদি। বড় দিদি, বড় দিদি। আচ্ছা। আমরা বড় দিদি, কোনোদিন বড় দিদি বলে ডাকিনি, মারাং দেই। আচ্ছা, মানে এটা আপনাদের সমাজে সমাজে এটা আছে। মারাং মারাং মানে মারাং হচ্ছে দেই, বড় দিদি। বড় দিদি। মানে ওনাকে সবসময় আপনারা বড় দিদির মতন বড়- পাশে পেয়েছেন, আর হ্যাঁ, সেরকম ভাবে আপনারা সম্মানও একদম করেছেন। একদম। 45 বছর ধরে সাঁওতালি ভাষার একটা পত্রিকা আপনি সম্পূর্ণ নিজের ভার দায়িত্বে নিয়ে চলেছেন। সেটা থেকে মানে যেটাকে বলা যেতে পারে একটা ভাষাকে মানে পুরোপুরি সাপোর্ট করা, ব্যাক সাপোর্ট করা, যেটা হুম, সেটা আপনি একাগ্র কাঁধে নিয়ে চলেছেন। হুম। তো এই জার্নিটা কি বলবেন? দেখুন, আমি যখন কলেজে পড়ি, কলেজ থেকে বেরিয়েছি 79-এ, এবং তখনই আমি একটা পণ করেছিলাম যে একটা পত্রিকা বের করতে হবে। বের করার একটাই উদ্দেশ্য ছিল যে নতুন নতুন লেখকরা এগিয়ে আসছেন, তাদের লেখা ছাপানো হচ্ছে না। গুটি কয়েক মাত্র ম্যাগাজিন ছিল, ক্ষুদ্র পত্র পত্রিকা ছিল, সেখানে তারা চান্স পাচ্ছেন না। অথচ লেখার আগ্রহ আমি দেখছি ভীষণ অনেকেই, এবং তাদেরকে কিভাবে টেনে আনা যায়, বিশেষ করে আবার মহিলা লেখিকাদের কিভাবে টেনে আনা যায়। 1 মাসের তখন একটা ছোট চাকরি পেয়ে গেছিলাম, যে 1 মাসের বেতন না হয় ওই দিকেই যাবে, যাক। মানে বাড়িতে তো সচ্ছল অবস্থা ছিলই। তখন 1981 সালের অক্টোবর থেকে আমি সিলি নামক একটি সাঁওতালি ভাষার পত্রিকা বের করতে শুরু করি, এবং ভীষণ আনন্দিত হই যেভাবে সিলিতে লেখক এবং পাঠকবর্গ এগিয়ে এসে আমাকে সাহায্য করেছেন, তাতে আমি অভিভূত হয়েছিলাম। এবং লেখালেখির সুবাদেই আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি এবং সম্মাননাও পেয়েছি। আপনার খ্যাতিও তো বাংলা, বিহার, উড়িষ্যা সব জুড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা তো এই তাতে তো এই শিলির যে পার্ট সেটা তো কিছুতেই আমরা বাদ দিতে পারি না। তো এটা আপনার মানে যখন এটা আপনি করছেন, তো কোনো রকমের বাধা বা কেউ বলেছে যে না এটা 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 করো না, এটাতে এটাতে সেরকম কোনো ইয়ে নেই, বা এটা মানুষ চাইছে না, বা এটা মানুষ দেখতে চাইছে না, এরকম টাইপের কি কোনো না, রকমের? সেরকম বাধা নেই। বাধা একটা জায়গায় ছিল। আপনারা অনেকেই জানেন, আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925 সালে অলচিকি লিপি উদ্ভাবন করেছেন, আবিষ্কার করেছেন। তার আগে আমাদের সাধুরামচাঁদ মুর্মু মহাকবি, উনি মজদাদের আঁক লিপি আবিষ্কার করেছিলেন। যাই হোক, পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপি সাঁওতাল সমাজ মেনে নিয়েছে, এবং যেহেতু এইখানে পাঠক নেই অলচিকি লিপির, ইন সাঁওতালি ল্যাঙ্গুয়েজ, বাধ্য হয়ে আমি ওটা বাংলা লিপিতে সাঁওতালি ভাষায় পত্রিকা প্রকাশ করতাম। শুধু আমি না, আরো যারা করতেন সবাই বাংলা লিপিতেই করতেন। আমার কাছে সেই সময় একটা বাধা এসেছিল যে না, বাংলা লিপিতে আপনি করতে পারবেন না, যদি করতেই হয় তাহলে অলচিকি লিপিতে করুন, নাহলে বন্ধ করুন, নাহলে আপনাকে দেখে নেব, এরকম একটা হুমকি এসেছিল। কিন্তু আমি জানি ওটা ওটা ধোপে টিকবে না, কারণ পাঠক নেই। তো আমি তো নিজের পয়সায় সিলি বের করছি, আমাকে তো পাঠক হতে হবে। তো আমি তবু বলেছিলাম ঠিক আছে, তোমরা পাঠক দাও, কিংবা তোমরা বিক্রি করার ব্যবস্থা করো, মিনিমাম তো একটু রিটার্ন আসুক। কিন্তু তারা করতে পারেনি, ওই জন্য আমাকে দমাতেও পারেনি। অনেকেই কিন্তু পত্রিকা বন্ধ করে দিয়েছেন। এখন তো নেই বলা চলে। এই সিলি টিম টিম করে, টিম টিম না, কন্টিনিউ অনবরত 1981 থেকে এই আপনার 2025-এ 45 বছর চলছে। তাহলে এই 45 বছরের উপলব্ধি যদি বলা যায়, কি বলবেন? হ্যাঁ, উপলব্ধি তো অনেক আছে এটা নিয়ে। দেখুন, প্রথমে উল্লেখযোগ্য, দেখুন আমাদের এই ভাষা তো যারা চর্চা করে আসছেন, প্রথমে কিন্তু রোমান লিপিতে কিছু পত্রিকা বেরোতো। রোমান ইংলিশ বুঝতেই পারছেন, এবং সেটা মিশনারি সাহেবরা, আচ্ছা, ঝাড়খণ্ডের তৎকালীন বিহার মিশনারি সাহেবরা বেনাগড়িয়া মিশন থেকে
এই পত্রিকাটা বের করতেন হরমোহন পেড়া, সেটা রোমান লিপিতে। তারপরে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন বিহার সরকার হর সংবাদ বলে একটা পত্রিকা বের করতেন, সেটা দেবনাগরী স্ক্রিপ্টে। আর আমাদের 1956 সালে পশ্চিমবাংলা সরকার থেকে প্রথমে গালমারাও, তারপরে কথাবার্তা, তারপরে পশ্চিম বাংলা নামে পত্রিকা বের করতে শুরু করেন। ওইটা সাঁওতালি ভাষায় বাংলা লিপিতে। আমরা তো ওখান থেকে লেখাগুলো তো দেখছি, তো কাজে হঠাৎ করে যদি অলচিকি লিপি বলা যায়, ওটা হঠাৎ করে আমরা কেউ ওটা করতে পারবো না, সরকার করতে পারলেন না। বিহারের লোকেরা হিন্দিতে দেবনাগরী স্ক্রিপ্টে চর্চা করছে, আমাদের বাংলা লোকের বাংলাতে। তো ইদানিং বামফ্রন্ট সরকারের আমলে পবিত্র সরকার যখন কমিশনে ছিলেন আমাদের, তখন 1900 সালটা মনে নয়, 86% আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের লোক অলচিকি লিপিতে তৈরি করতে, অলচিকি লিপিতে চর্চা করতে রাজি আছেন। এই নিয়ে একটা রিপোর্ট দিয়েছিলেন এবং এখন অলচিকি লিপিতে চলছে। কিন্তু এখনো আমি সত্যি কথা বলতে কি, এখনো মানে পুরোপুরি অলচিকি লিপিতে পত্রিকা প্রকাশ করলে আমার ম্যাগাজিন অতখানি বিক্রি হবে না, যেটা বাংলা লিপিতে হচ্ছে। তবে হবে একদিন, এখন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় পড়াশোনা শুরু হয়েছে। আশা করি আগামী দিনে অলচিকি লিপি ভালো একটা স্থান পাবে। সাহিত্য চর্চা আবার একদিকে রাজনীতি, মানে একটু সাহিত্য চর্চা নিয়ে আপনার তো মানে মানে কি বলবো, একটা সময় যে এনগেজমেন্ট, মানে সময় ম্যানেজমেন্ট করা, তো সেটা নিয়ে তো একটা ছিলই, তার উপরে রাজনীতি হঠাৎ কিভাবে? দেখুন, সাহিত্য নিয়ে আমি অনেক লেখালেখি তো হয়েইছে, এবং সাহিত্য এবং রাজনীতি ও দুটোতেই কিন্তু সমাজকে কিছু দেওয়ার বিষয় থাকে, মেসেজ থাকে দুটোতেই। এবং ওই জন্য যারা লেখালেখি করেন তারা এমনি লেখক বা বুদ্ধিজীবী হতে পারেন, কিন্তু আমি মূলত দেখলাম সাহিত্য চর্চা করে তো বহু সম্মান অর্জন করেছি। এবারে তাহলে মানুষের সাথে, মানুষের পাশে আমি সবসময় থাকার জন্য আমি রাজনীতিতে প্রবেশ করি। তো রাজনীতিটা কি একটা মানে মানুষের মানুষের কাজ করার একটা মঞ্চ বলতে পারেন? একদম একদম মানুষের পাশে, মানুষের সাথে থাকবো এবং তাদের কিছু সাহায্য করতে পারি বিভিন্নভাবে, এটার জন্যই আমার রাজনীতিতে প্রবেশ করা। মানে এটা সমাজকে কিছু দেওয়ার একটা দিক, তাই তো? নিশ্চয়ই। আচ্ছা, এটা যদি একটুখানি বিস্তারিত আমাদেরকে বলেন যে রাজনীতিতে আপনি আশাটা আপনার, বা আপনি কিরকম ভাবে জনপ্রতিনিধিত্ব করাতে আপনার যে কিছু পয়েন্ট থাকে যে আমি আমি এটা অ্যাচিভ করেছি, আমি এটা পেয়েছি, বা এটা আমি কারোর জন্য করে এই মনে শান্তিটা পেয়েছি, তো এই যদি কিছু আমাদেরকে শেয়ার করেন। তাহলে আর একটু পিছনে ফিরে তাকাতে হয় আমাকে। রাজনীতিতে অনুপ্রবেশ আমার দীর্ঘদিন থেকেই ছিল, মনের বাসনা ছিল। 1998 সালে দিদি যখন দল গঠন করেন, এবং তখন থেকেই আমার একটা দুর্বলতা ছিল, দিদির যে যে নীতি নিয়ে উনি কথা বলতেন আমার খুব ভালো লাগতো। কিন্তু তখন ছোটোখাটো একটা চাকরি করছিলাম বলে ডাইরেক্ট আমি আসতে পারিনি। তো চাকরি থেকে অবসর হওয়ার আগে থেকে আমি রাজনীতিতে, বলা চলে 11-12 সাল থেকে আমি রাজনীতিতে প্রবেশ করি। এবং আমার একটা বাসনা ছিল, আমি তো অনেক দিন ধরে সাহিত্য চর্চা করলাম, যা দেওয়ার সমাজকে দিয়েছি, কিন্তু দেওয়ার শেষ অবশ্যই নেই, আরও দিতে পারি। কিন্তু একবার রাজনীতিতে গিয়ে মানুষের পাশে থাকার একবার চেষ্টা করব, এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা আমি জানতাম। তখনকার দিনে বিশেষ করে আমি আবার সেই বামফ্রন্টের কথায় চলে আসছি, যেভাবে মানুষকে ঠকিয়েছিল, যারা জঙ্গলমহলের মানুষ খেতে পেত না, রেশন পেত না, কিংবা লেখাপড়া সুযোগও পেত না, সেই মানুষগুলো। শুধু কি ঠকানো বলে আপনি কম বলছেন, নাকি ঠকানোর সাথে অত্যাচারও? অত্যাচার তো অবশ্যই, ঠকানোর সাথে অত্যাচার অবশ্যই, এগুলো বলতে গেলে অনেক ডিটেলস বলতে হয়, এবং খুব ওটা খুব সেনসিটিভ কেস আছে। হ্যাঁ, এবার এখানে অত্যাচারটা না বললে মনে হবে যেন মানে কিছু মানুষের প্রতি আপনি অবিচার করছি। অবশ্যই অবশ্যই এটা হয়েছে। তো এরকম কিছু উল্লেখযোগ্য দিক বা
পাওনা, যেটা আপনি মনে হচ্ছে যে আপনি রাজনীতি থেকে বা জনপ্রতিনিধিত্ব করে আপনি পেয়েছেন? আমি কিছু পাইনি, মানুষকে কিছু দিয়েছি, মানুষকে কিছু দেওয়াটাও কিছু তো আপনার দিয়েছি। একটা, হ্যাঁ, আপনার ওটাও একটা একটা অ্যাচিভমেন্ট আত্মার বলতে পারেন, সন্তুষ্টি, একটা অ্যাচিভমেন্ট, হ্যাঁ, তো সেইটা, আত্মশুদ্ধি হ্যাঁ, ওটাও আছেই, হ্যাঁ। ওটাও তো আছে। ওরকম ওরকম কিছু যদি উল্লেখযোগ্য কিছু বিষয় থাকে। দেখুন, আমাদের পঞ্চায়েত ইলেকশন হয় 2024 সালে। পঞ্চায়েত ইলেকশনে আমাকে জেলা পরিষদে টিকিট দেওয়া হয় এবং অনায়াসে আমি জিতে যাই। এবং জিতে যাওয়ার পরে মানুষগুলোর প্রতি যে ওদেরকে আমি টার্গেট করেছিলাম, তোমাদের এখানে রাস্তাঘাট হবে, তোমাদের কুয়ো হবে, স্কুল হবে, এইগুলো আমি ফুলফিল করার যথেষ্ট চেষ্টা করছি এখনো, এবং আগামী দিনেও চেষ্টা করে যাব। তো এই তো মাত্র 2 বছর হতে যাচ্ছে, এখনো 3 বছর জেলা পরিষদের মেম্বার হিসেবে থাকবো, আবার করব, মানুষের চাহিদা মেটাবার চেষ্টা করব অবশ্যই। তো 2 বছরেও তো আপনার মানে জনপ্রিয়তা কিছু কম নয়। তো সেই দিকটা তাকিয়ে যদি বলা যেতে পারে, তাহলে কিছু না কিছু তো আপনি মানুষকে দিয়েছেন। অবশ্যই, আমি তো মনে করি এরপরে মানুষ বিচার করবেন, আমি তো ওটা বলতে পারি না, মানুষ বিচার করবেন আমার কাজকর্ম কেমন। এবং মানুষ আমাকে যথেষ্ট শ্রদ্ধাও করেন, আশাও করেন যে পারলে আপনি করতে পারবেন এই কাজগুলো। আচ্ছা কল্যাণেন্দ্র বাবু, হ্যাঁ, বলুন। যদি আপনার মতে একটা সঠিক জনপ্রতিনিধি বলা হয়, তো তাকে কি গুণমানে আপনি, কি মাপকাঠিতে আপনি তাকে বিচার করবেন, বা তাকে কিরকম ভাবে আপনি দেখতে চাইবেন আপনার জনপ্রতিনিধি অনুযায়ী, মানে মানুষের জনপ্রতিনিধি যাকে বলা যেতে পারে? দেখুন, যে বা যিনি জনপ্রতিনিধি হন, সেই জনপ্রতিনিধিকে হতে হবে ওই এলাকার, যে এলাকার জনপ্রতিনিধি ওই এলাকার সার্বিক উন্নয়ন থেকে শুরু করে মানুষের দুঃখে সুখে সবসময় থাকবেন, মানুষের কথা বলবেন। যেমন আমি যেখান থেকে জনপ্রতিনিধি হয়ে এসেছি সেটা জঙ্গলমহল এলাকা। তো এই জঙ্গলমহল এলাকা বিশেষ বড় বড় কিছু কর্মসূচি থাকে, যেমন স্কুল, কলেজ, এইগুলো তো জেলা পরিষদ থেকে হবে না। এইগুলো মূলত আমাদের যারা এমএলএ আছেন, এমপিরা আছেন, তারা যদি এইসব বিষয়ে একটু সজাগ হন খুবই ভালো হয়। এবং আমি সেটাই ওনাদের কাছেও অনুরোধ করব, আশা রাখবো তারা আসবেন এই বিষয়ে। এবারে আসছি র্যাপিড ফায়ার, মানে শুধু আমাদের শো নয়, যে কোনো শোতেই খুবই জনপ্রিয় একটা পার্ট, র্যাপিড ফায়ার। শুরু করি। চা না কফি? চা। দিদি না মোদি? দিদি। আমি দিদিকে এই জন্য চাইছি, আমি তো দিদির দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে টিএমসিতে এসেছি। এবং দিদি যেভাবে 2011 সাল থেকে সরকার পরিচালনা করছেন, জঙ্গলমহলকে শান্ত করলেন, পাহাড়কে শান্ত করলেন, এবং বিভিন্ন যে বেনিফিশিয়ারি, কমসে কম 69-এর বেশি যে বেনিফিশিয়ারি আমাদের জনসাধারণের জন্য দিয়েছেন, এই জন্য আমি দিদিকে পছন্দ করি এবং দিদিকেই আমি চাইছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় না রাহুল গান্ধী? অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের পাশে থাকা না অফিসে বসে বই পড়া? মানুষের পাশে থাকা। অফিসে বই পড়া আগে অনেক করেছি, এবারে আমার মানুষের পাশে থাকাই সর্বশ্রেষ্ঠ আমি মনে করি। বই পড়া না কবিতা? বই পড়া তো অবশ্যই আছে, কিন্তু কবিতা না পড়লে, বই না পড়লে কবিতাও হয়ে আসে না, যে দুটোই দরকার আছে। প্রত্যেকটা আমাদের শো এর শেষে যেটা একটা উপলব্ধি থাকে, যে আমরা কি পেলাম, মানে দর্শকরা কি পেলো, যারা ভিডিওটা দেখছে কি পেলো। তো সেখান থেকে আমি সরাসরি কল্যাণেন্দ্র বাবুকে জিজ্ঞেস করবো, বলবো যে উপলব্ধি আর আপনারা কি পাবেন এখান থেকে, স্যার আপনি যদি একটু বলেন। দেখুন, আদিবাসী সমাজ আগে একটু রক্ষণশীল ছিল, এটা আপনারা জানেন। আমি সাধু রামচাঁদ মুর্মুর কথা বারে বারে আমার মনে পড়ছে। সেই সময় মদ, হাড়িয়া ভীষণ প্রচলন ছিল মেলায়, কিংবা যেখানে বিহাঘর কিংবা কোনো একটা হতো, অনুষ্ঠান হতো, সেখানে এগুলো প্রচলন ছিল। বিয়ে বাড়িতে মানে হাড়িয়ার পর হাড়িয়া, মানে হাড়ির পর হাড়িয়া নিয়ে যেত। এখন সেটা নেই, চেঞ্জ হয়ে গেছে। এখন শিক্ষাও কিছুটা এগিয়ে এসছে, অলোক পড়া সেড়াও কথা গিদের পিদের
আমি আদিবাসী সমাজকে এটাই জানাতে চাই, এখন আর ওইসবে না গিয়ে, হ্যাঁ আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু করুন, কিন্তু আপনাদের লেখাপড়াটা ভীষণ জরুরি। লেখাপড়া জানলে দেখবেন এখানে কোনো ডান ভূত প্রেত কিছুই পাবেন না। কাজেই লেখাপড়াটা আগে এগিয়ে আসতে হবে লেখাপড়ায়। দিদি এখন প্রচুর সুযোগ দিয়েছেন আমাদের, আপনারা এগিয়ে আসুন। আমি এটাই সবার কাছে করজোরে অনুরোধ করছি। শুধু যুব সমাজকে বিশেষ করে বলবো, এখনকার দিনে একটা কথা আছে, আপনারা জানেন, বিজ্ঞান অভিশাপ না কিরকম একটা আছে না, ওই আমি সেই কথাই রিপিট করছি এখানে। এই মোবাইলে এখন আমাদের প্রচুর ছেলে মেয়ে ঢুকে পড়ে গেছে। আগেকার দিনে যেটা চর্চা হতো, লেখালেখি থেকে শুরু করো, আদিবাসী গ্রামে কোনো মাঝি মোড়লের গ্রাম, এখানে একটা মাঝি থান থাকতো, সেখানে বহু বিষয় নিয়ে, সংস্কৃতির বহু বিষয় নিয়ে আলোচনা হতো। সেটা কিন্তু এখন আর হচ্ছে না, সব মোবাইলে ডুবে গেছে। মোবাইল দেখুন, এখন ডিজিটাল যুগ, দেখতেই পারেন, আমাদের কিছু অসুবিধা নেই, কিন্তু লেখাপড়াটাও একটু শিখুন। এটাই আমি সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে যুব সমাজের কাছে, এবং আদিবাসী এবং বোধ করে বাঙালি সমাজেও এই নিয়ে আমার অনুরোধ থাকবে, তারা এগিয়ে আসুন। ᱤᱧ ᱫᱚ ᱢᱮᱱᱮᱫᱟᱹᱧ, ᱛᱮᱦᱮᱧ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱥᱮᱫᱟᱭ ᱫᱚ ᱦᱟᱺᱰᱤ ᱯᱟᱹᱣᱨᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱰᱤ ᱜᱮ ᱪᱚᱞ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ। ᱱᱤᱛᱚᱜ ᱡᱮ ᱪᱟᱵᱟ ᱩᱛᱟᱹᱨ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱵᱟᱹᱧ ᱢᱮᱱᱫᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱦᱟᱺᱰᱤ ᱯᱟᱹᱣᱨᱟᱹ ᱧᱩ ᱵᱷᱟᱠᱩᱡ ᱠᱟᱛᱮᱫ ᱚᱱᱠᱟ ᱛᱟᱦᱮᱱ ᱫᱚ ᱴᱷᱤᱠ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ। ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱵᱤᱜᱽᱜᱟᱱ ᱨᱮᱱᱟᱜ ᱡᱩᱜᱽ ᱠᱟᱱᱟ, ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱡᱩᱜᱽ ᱠᱟᱱᱟ। ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱦᱚᱸ ᱥᱮᱬᱟᱭ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ, এবং ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱮᱬᱟ ᱞᱮᱠᱷᱟᱱ ᱜᱮ ᱧᱮᱞᱟᱵᱚᱱ ᱱᱚᱛᱮ ᱠᱚᱵᱮ ᱵᱷূᱛ ᱦᱚᱸ ᱵᱟᱠᱚ ᱧᱟᱢ ᱵᱚᱱᱟ, ᱟᱨ ᱰᱟᱹᱱ ᱠᱚᱦᱚᱸ ᱵᱟᱠᱚ ᱦᱤᱡᱩᱜᱼᱟ, ᱡᱚᱛᱚ ᱠᱚ ᱫᱟᱹᱲ ᱯᱟᱹᱴᱩᱵᱟ। ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱤᱧ ᱥᱟᱱᱟᱢ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱ ko ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱧ ᱱᱮᱦᱚᱨ ᱠᱚ ᱠᱟᱱᱟ, ᱫᱮᱞᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱚᱱᱟ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱡᱩᱜᱽ ᱨᱮ ᱱᱚᱛᱮ ᱞᱟᱦᱟ ᱥᱮᱫ ᱵᱚᱱ ᱞᱟᱦᱟ ᱦᱤᱡᱩᱜᱼᱟ। ᱫᱟᱨᱟᱭ ᱠᱟᱱ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱚᱢᱟᱡᱽ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ, ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱚᱵᱚᱥᱛᱷᱟ, ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱵᱚᱱ ᱵᱤᱪᱟᱹᱨᱟ আর বন লাহা। তাহলে আপনারা সবাই দেখতে পেলেন, সেই যে একটা খুবই পরিচিত আর খুবই প্রাচীন গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা, একা প্রচেষ্টায় এত বছরের একটা পত্রিকা, সেখান থেকে জনপ্রতিনিধি, মানে মানে যেটা কথায় আছে, ওয়ার দেয়ারস আ উইল দেয়ারস আ ওয়ে। তো সেই দিকটা যদি দেখা হয়, তো এই কলেন্দ্রবাবু। তো আজকের এই ভিডিওতে এই অবধি, নমস্কার।